করে বলুন। আচ্ছা, স্টুডেন্টের যে মেইন কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে এখন আইএলটিএস তো যদি স্টুডেন্ট অনুযায়ী দেখি মেইনলি ইটস অ্যাবাউট স্ট্র্যাটেজিস, বাট এটা তখনই হচ্ছে যখন আপনার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই। বাট ইউজুয়ালি তো আমাদের যদি ডেমোগ্রাফি দেখি ম্যাক্সিমাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে সলভ করতে হয়, দেন গো টু স্ট্র্যাটেজিস। তো ওদের তো আসলে প্রবলেমটা তো দুই লেয়ারে চলে আসতেছে। 3 লেয়ারে। আচ্ছা, থার্ড লেয়ারটা স্যার ইউ নো বেটার, স্যার সেটা ওয়াই ফার্স্ট লেয়ার। তাহলে স্যার why do you think there's three layers? আমি দুটো আইডেন্টিফাই করতে পারি। দুইটা আইডেন্টিফাই করছে, ভেরি গুড। যে প্রথমটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আরেকটা কি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি জানে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার আগে যেটা আছে সেটা হলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আচ্ছা ও আচ্ছা। ঠিক আছে, মেইন সমস্যা হলো এখানে সাইকোলজিক্যাল ব্যারিয়ার আবার দুই ধরনের। একটা হলো ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের ভীতি আছে, যে আমরা গণিত এবং ইংরেজি ভয় পাই, যে এই দুটো সাবজেক্টের প্রতি আমাদের ভয় আছে, ভয় থাকে। হ্যাঁ, আমরা রাইট, ছোটবেলা থেকে কিন্তু আমাদের ভীতি আছে। ঠিক আছে, 2 নাম্বার হলো বাংলাদেশিদের, আমি স্পেসিফিক, আমি তো বাইরের মানুষে যাই না, আমাদের কাছে মনে হয় স্ট্যান্ডার্ডাইজ যে টেস্টগুলো আছে, টেস্ট টেকিং এর উপর ভীতি আছে, আমরা পরীক্ষা ভীতি আছে, সহজ করে বলে পরীক্ষা ভীতি আছে, সেটা এইচএসসি এসএসসি হোক, দিতে ভয় পাই, পরীক্ষা দিতে ভয় পাই। তো আইএলটিএস এ খারাপ করার প্রথম কারণ হলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ারকে আমি যদি দুই ভাগ করি, দুইটা জিনিস পাই। একটা হলো তার ল্যাঙ্গুয়েজের প্রতি ব্যারিয়ার, যে যে ভয় পাচ্ছে ইংলিশটাকে, তারপর আবার ইংলিশ পরীক্ষাটাকে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা অনেক মানে আমাদের যদি কাজ করা লাগে, সবার আগে এই জায়গাটায় কাজ করা উচিত। যেমন ধরো স্পিকিং এ আমি যে সেদিন বলতেছিলাম যে ভিডিওতে, স্পিকিং এ আগে তো সে কথাই বলতে পারে না, মানে কথা বলতেই ভয় পাচ্ছে, ইভেন ইট ইজ বাংলা। ঠিক আছে, বাংলাতেই কথা বলতে ভয় পাচ্ছে, তাকে কোয়েশ্চেন করলে উত্তর দিতে পারছে না। সো আগে তুমি রিডিং এর কথা যদি বলতেছিলাম, যে আগে আসলে তাকে টেস্ট ভয়টা দূর করতে হবে, আগে ল্যাঙ্গুয়েজের ভয়টা দূর করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ ভয়টা কেন আসে জানি না, মানে এটাই তো কেন জানি না, বেসিক্যালি কনফিডেন্সটা নাই। কারণ কনফিডেন্সটা কেন নাই? না, যার সে আগে থেকে ধরে নিচ্ছে সে ভুল করবে, আর এই ভুলটা করার জন্য সে এক্সপোজ হতে যাচ্ছে না। এটা vulnerability-র মধ্যে থাকতে পারে। এই vulnerability কেন আসছে? এটা স্যার আরসিএ করি আমরা, আরসিএ এই যে আমার সফট স্কিলস এর বইয়ে আরসিএ আসতেছে। আরসিএ মানে রুট কজ অ্যানালাইসিস। কোন কোশ্চেনকে অ্যাট লিস্ট 5 বার যদি ওয়াই দিয়ে কোশ্চেন করো, তাহলে কি পাওয়া যায়? রুট কজটা অ্যাট লিস্ট বের হয়ে আসে, যে কেন কেন কেন। আমরা যদি রুটে যাই, এটার কারণ আমরা ছোটবেলায় চলে যাই। ইংলিশটা আমাদের কাছে কেন ভয় লাগতো? ফরেন একটা কনসেপ্ট, মাতৃভাষা না, এটার মন জিনিস, কারণ কথা হয় না। এডুকেশন অথবা কোন একটা আমাদের স্কুল কলেজে আমরা যেভাবে ইংরেজি শিখছি, ভুল হবে হয়তো, এটা চিন্তা করতাম যে ভুল হতে পারে, মিস্টেক হবে। ইংরেজি টিচারদেরকে আমরা ভয় পেতাম না, মনে হয় না খুব বেশি ভয় পেতাম। টিচারকে ভয় পেতাম না। ম্যাথ টিচারকে? হ্যাঁ, ম্যাথ টিচার ভয় পেতাম। তাহলে আপনারা দুজন ইংরেজি টিচারকে ভয় পেতেন না, আমি ইংরেজি এবং ম্যাথ এই দুই টিচারকেই ভয় পেতাম। তাহলে আমার ভীতিটা আসলে ওখান থেকে আসছে, আমি এটা কম পারি। কেন কম পারি? মানুষ কেন কোনো কিছু পারে না বলেন তো? আগে থেকে কোনো কিছু বুঝেন না। ধরেন আমি আপনাকে বললাম E = mc², বুঝি না আমি, বুঝেন না। আপনি কি বুঝেন? অ্যাকচুয়ালি বুঝেন না। কারণ কি? আপনি E জানেন না, M কি জানেন না, C কি জানেন না, এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জানেন না। কিন্তু একটা ফিজিক্স ও E = mc², এটা তো বুঝছি, এটা তো খুবই ইজি জিনিস, সে বুঝে কানেক্ট করতে বলছেন। এটা কি ল্যাঙ্গুয়েজ গ্যাপের কারণে? আমি জানি না, আমরা কোনো কিছু বুঝি না, সেটা বাংলা হোক, ইংলিশই হোক, লেখাই হোক, বা যে কোনো কিছু বুঝি না, তার কারণ হলো আমরা তার রাশিগুলো বুঝি না। সেটা যে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে, কম্পোনেন্ট গুলো বুঝি না, এবং কম্পোনেন্টের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া আছে, পারস্পরিক সম্পর্ক আছে, মিউচুয়াল রিলেশনশিপ আছে, সেইটা আমি বুঝি না। বুঝিনি আমার কথা? হ্যাঁ, রিলেশনটা। ই কি যদি জানেন, সি কি যদি জানেন, এম কি যদি জানেন, ঠিক আছে, তাহলে এই যে ভর ত্রুটি এবং আলোর গতির সাথে এনার্জির কিছু রিলেশন, এটা আমরা খুব দ্রুত বের করতে পারবো। সো আমরা যখন ছোটবেলায় পড়ছি ম্যাথ, মোটামুটি মুখস্থ করছি, আমি মুখস্থ করছি এটা। তাহলে স্যার আমার ঠিক আছে, যে মেন একটা মিনিট যেটা বলো, দেন গো টু মেইন থিং, মানে এডুকেশনে তো আমাদেরকে বাধ্য হয়ে পড়তে হয়েছে। ফার্স্ট অফ অল মেইন পুশ হচ্ছে যে আমার বলতে গেলে আমি কি আসলে পড়তে চাই নাকি, এটা আসলে ভাবার সময় হয় না, বিকজ ছোটবেলায় আসলে সেই সুযোগটাও নাই। আর ছোটবেলায় আসলে, এখন তোমাকে যদি ছোটবেলায় বলা হয়তো যে তোমাকে পড়বা কি পড়বা না, এই অপশন দেওয়া, তুমি পড়তেই না, ওই অপশনটা দেওয়াও যাচ্ছে না আসলে। আর হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মানে
একাডেমিক সিস্টেম চেঞ্জ করার অনেক অবকাশ আছে, হ্যাঁ অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে, টিচিং মেথোডোলজি চেঞ্জ করা বা কন্টেন্ট চেঞ্জ করা। আমি সেদিন বলতেছিলাম যে আমাদের দেশে কেন পরীক্ষার্থী কম, পরীক্ষার্থী বেশি, শিক্ষার্থী কম, কারণ আমাদের সমাজটা হলো এক্সামিনেশন বেসড। আপনাকে এ প্লাস পাস নাই, তুই বাদ, তুই ভালো ছাত্র না। ভালো থাকছো। তার চেয়ে বড় কথা সমাজ কি মানে মানে শেম করবে বা ডিফেম করবে, তার চেয়ে আমি তো অপরচুনিটি পাচ্ছি না। আপনি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বুয়েট মেডিকেল অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি একটা 1.5 পাইছে, তারে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেন না, হয়তো সে পারতো, হ্যাঁ হয়তো ভাই 6 মাস ইউ নেভার নো, করতে পারতাম। ইউ নেভার নো। 6 মাসে বা 1 বছরে একটা সুযোগ দেন। ভর্তি পরীক্ষাগুলো তো একটা ভর্তি পরীক্ষা না, ভর্তি বাদ দেওয়ার পরীক্ষা। হ্যাঁ এগুলো তো এলিমিনেশন এলিমিনেশন টেস্ট, এগুলো আসলে অ্যাডমিশন টেস্ট না, এলিমিনেশন টেস্ট, যে আমি এগুলো বাদ দিব। না হলে যে কবর কবিতায় ভেস্ত শব্দটি কয়বার, এটা দিয়ে কি মেধা যাচাই হয়? খুঁজলে তো পাওয়া যাবে না? না, এটাতে কি মেধা যাচাই হয়? মানে কেউ কবিতা পড়ার সময় হ্যাঁ সারমর্ম কি এটা লেখো, এইটা দিয়ে মেধা যাচাই হইতে পারে, সে তার বোধগম্যতাটা বোঝা যায়। কবর কবিতা কবর মানে এটা আমাদের সময় আসছিল ভেস্ত শব্দটা কয়বার আসছে, মেমোরাইজেশন তো এটা মানে মুখস্থ এটা মেমোরাইজেশন একটা লেভেল থাকে। মানুষের ইন্টেলিজিবিলিটি মানে ইন্টেলিজেন্স বোঝা যায় কি করে? মানুষের ইউজুয়ালি 3টা বিষয়, একটা হলো তার ম্যাথমেটিক্যাল রিজনিং, থিংকিং, 2 তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, 3 হলো তার এক হলো ম্যাথমেটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল, আর তার মেমোরাইজেশন কতটা সে মেমোরাইজ করতে পারে। সো এই 3টা মিলে হলো আইকিউ। প্রথম দুইটা কি থিংকিং, মানে প্রথম দুইটা তো থিংকিং মনে হয়। সবই থিংকিং, মেমোরাইজ করতে যে না বুঝলে কগনিটিভ মধ্যে পড়ছে, হ্যাঁ সবগুলো কগনিটিভ, সবই তো কগনিটিভ, আইকিউ। ঠিক আছে, যে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আইকিউ হলো বেস, যার আইকিউ খারাপ তার সবই খারাপ। ঠিক আছে, যার আইকিউ খারাপ, এডুকেশন ওয়াইজ ফোকাস মোর অন মেমোরাইজেশন, বাকি দুটার উপর ফোকাস না। হ্যাঁ বাকি দুটো তো নাই, আইবিএ ছাড়া তো এই দুটো টেস্টই নাই। হ্যাঁ তাহলে তো সেগ্রিগেশন তো কোনো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না। ঠিক আছে, আর ইংলিশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আসলে আমি ইনক্লুডিং মি, মেমোরাইজেশন করেই পাস করে আসছি না, অ্যাবসলিউটলি এখন তো ওটা কাজে লাগে না। অ্যাবসলিউটলি। আমি মোটামুটি 7 পর্যন্ত মুখস্থ করছি। এইটা একবার পরীক্ষায় গিয়ে একটা হয়েছে যে আমি বানায় বানায় লিখতেছি, কারণ আমার কাছে জানি যে তারা জীবিকা নির্বাহ করে, এই জীবিকা নির্বাহ করার আমার বাংলা আসতেছে না, আমি সরি ইংলিশ আসতেছে না। ওই দিন থেকে আমার লাইফে একটা বড় চেঞ্জ আসছে। পরীক্ষার হলে বসে বসে ভাবতেছি আমি তো আসলে বাংলায় চিন্তা করতে পারি, ইংলিশে পারি না ওই ওয়ার্ডটা, তাহলে কি আমার কি শেখা লাগবে? ভোকাবুলারি শেখা লাগবে। সেই ভোকাবুলারি শেখা ওখান থেকে হলো শিখতে হবে জিনিসটা, আমি তো পারি। ঠিক আছে, আমার রিয়েলাইজেশন 7 পর্যন্ত আমিও এরকম পুড়ে বোঝাটা, হ্যাঁ আমরা ছোটবেলা থেকে পুড়ে বুঝি না, বুঝি না, এটা অনেক ঠিক আছে? পড়ে, কারণ পড়ে বোঝার মতো আমি জানি না। আপনার যে টেস্টে করা হয় না, তুমি তো ইংলিশ মিডিয়াম, জি স্যার। তোমাদের পড়ালেখার সিস্টেম না স্যার ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, আমরা তো একদম পিওর বাংলা মিডিয়াম। স্ট্রাকচার স্যার, আমি জাস্ট জিনিসটা খালি ইংলিশে হ্যাঁ, বলছি, হ্যাঁ। এডুকেশন স্ট্রাকচার। আমাদের সময় আমি জানি না, আমাদের সময় ইংলিশে 2টাই কম্প্রিহেনশন আসতো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। না, আমার সময় সেকেন্ড পেপারে ছিল, আমাদের সময় সব কম্প্রিহেনশন আসতো। সো কোন কারণে ওই সময় কারণে হয়তো আমাদের রিডিং ভালো, ওই জেনারেশনের যারা 1 থেকে 1 2 3 4 5 6 ইন্টারমিডিয়েট দিছে, তাদের কোনো গ্রামার ছিল না, কিচ্ছু ছিল না। আমাদের শুধু রিডিং কম্প্রিহেনশন ছিল আর রাইটিং ছিল। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পেপারে সিন কম্প্রিহেনশন, সেকেন্ড পেপারে আনসিন কম্প্রিহেনশন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে কম্প্রিহেনশন নিয়ে। অনেকেই বলে স্যার আমি বুঝতে পারছি কিন্তু আপনারা বুঝাতে পারতেছি না, হোয়াটস ইওর থট অন দিস? না, সে বুঝে নাই। হ্যাঁ, আপনি যদি বুঝাইতে না পারেন সেটা আপনি বুঝেন নাই, তাই তো ব্যাপারটা সিম্পল কথা। মানে এটা আমরা স্বীকার করতে চাই না। দেখবেন অনেকে লিসনিং এ এসে বলে স্যার আমি সব বুঝি কিন্তু আমার উত্তর হচ্ছে না। আপনি সব বুঝেন নাই, মানে 80% আছে না, আমার লিসনিং তেমন প্রবলেম নাই, শুনে বুঝি। টেস্ট দিলে হয় নাই 40টার মধ্যে 10টা হচ্ছে, তার মানে সে আসলে বুঝে নাই। সেটা এটা ওই যে আমরা না, এটা আমাদের সব মানুষের মধ্যে আছে, যে এটাকে কি বলে, মানে আমি এখানে বাংলায় আমি প্রমোদ জানি কি জানি, শব্দটা কঠিন একটা বাংলা, যে নিজেকে বড় দেখানো বা নিজেকে একটা সান্ত্বনা দেওয়ার একটা আছে, যা আমি পারি। না, আরেকটা ব্যাপার এটা এক ধরনের ভ্যালিডেশন দেয়, ভ্যালিডেশন, কারেক্ট, সেলফ ভ্যালিডেট করি আমরা। আছে আমি পারি। এখন আমি বলি স্টুডেন্টদের যে কোনটাকে পারি বলা যায় সেটা তাকে বুঝতে হবে। মানে তুমি টেন্স পারো,
কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, কিন্তু তুমি বলছো আমি পারি, আসলে কি পারো? পারো না। না পারো না। কোনটাকে পারি? নলেজ তখনই অ্যাপ্লিকেবল, মানে ইউজফুল যখন আপনি ইউজ করতে পারবেন। তার মানে কি আমি knowledge-এর কোনো কখন value নাই। পারি বলতে পারবো? যখন আসলে সেটা আমি অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন ছাড়া নলেজের কোনো value সেটাই নেই। তো। এখানে তো ব্লুম ট্যাক্সোনমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিছি আসলে, ঠিক আছে? যে একদম শেষ পর্যন্ত আপনি কখন আপনার কম্পিটেন্সি লেভেল হাই, তখন আপনি বিষয়টা অ্যানালাইজ করতে হ্যাঁ, পারতেছেন, রিক্রিয়েট করতে পারতেছেন। দিন শেষে সিম্পল করে যদি বলি, এত কথা তো আসলে মানে কঠিন হয়ে যায় ট্যাক্সোনমি নিয়ে কথা বলে। সহজ করে বলে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারলে চলবে, আপনি ইউজ করতে পারছি, অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই পারছি। করতে পারতেছেন কিনা। সো বিষয়টা হলো এইটাই, ঠিক আছে? যে আমরা আসলে বুঝি না, আমরা যে বুঝি না সেটাই আমরা বুঝি না, এটা হ্যাঁ, এবং আমরা বুঝতেও চাই না অনেক সময় যে আমি যে বুঝি নেই, আচ্ছা, আমি এখানে ধরে নেই। কতটুকু মানে ইগোইস্টিক ব্যাপার আছে, মানে আপনার কি মনে হয় স্টুডেন্ট ইগোর কারণে ওটা হাইড করতে চায় কিনা, নাকি আসলে বুঝতে পারে না? ইগো এটা- ছাড়া স্যার আমি এখানে যে বেটা পারলাম, আমি হচ্ছে vulnerability অথবা কমফোর্ট জোনে দেখলাম যে কমফোর্ট জোন থেকে বের হতে ওরা ইচ্ছা করে কি চাচ্ছে হাইড না। করে যাচ্ছে, নাকি স্বীকার করতে অসুবিধা কি যায়? স্যার আমি পারি না এটা, মানে অর্ধেক পারলে বা মোটামুটি পারলেও সে প্রমাণ করতে চায় না পারি স্যার, বাট একটু এলোমেলো হয়ে যায়। এটা তো আসলে আবার ওই সফট স্কিলসে ব্যাক করতে হয়, মাইন্ডসেট। আপনার নিজেকে একটা স্ট্রেঞ্জার ধরতে গেলে, আমি আপনার স্টুডেন্ট হলো, আমি একটা স্ট্রেঞ্জার, আমার আপনার সামনে যে সারেন্ডার করতে হবে যে আমি পারি না, এই vulnerability শো করাটা তো অনেক বিশাল ফ্যাক্টর একটা স্টুডেন্ট। অ্যাবসলিউটলি। কিন্তু আমি তো শিখতে আসছি। না, এটা তো স্যার আপনার লজিকলিও রাইট, এখানে যে হিউম্যান ইমোশনে লজিক ডাজন্ট ম্যাটার। এখানে যে অপশনটা এখানে মানুষ তো আসলে দিল লজিক। লজিকলি হলে তো স্যার আপনি ঠিক আছে। স্টক মার্কেট ইজিলি করতে পারবেন। স্টক মার্কেট আপনার হয় শুধুমাত্র হিউম্যান ইমোশনের জন্য, এছাড়া যদি নরমালি কি করেন রোবোটিক ভাবে গেলে হয় আপ হবে না ডাউন হবে। ঠিক আছে? ইমোশনটা সবকিছু চেঞ্জ করে দেয়। তো দিন শেষে আমি বললাম না যে আমাদের স্টুডেন্টদের খারাপ করার একটাই প্রধানতম কারণ সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আমার মতে এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের অ্যাজ এ টিচার আমাদের কাজ সাইকোলজি নিয়ে কাজ করা, ঠিক আছে? কম্পিটেন্সি, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি বলি আর কন্টেন্ট ব্যারিয়ার বলি, এগুলো আসলে পরবর্তীতে আস্তে আস্তে এগুলো ইনজেক্ট করা যায়। মানে আমরা যদি কেএসএ বলি, ঠিক আছে, কম্পিটেন্সির যে বেসিক বলি, আরো আছে অনেক কিছু কম্পিটেন্সির সাথে জড়িত, বাট সহজ করে বলে কেএসএ মানে কে ফর নলেজ, এস ফর স্কিলস, এ ফর অ্যাটিটিউড। তো নলেজ টিচিং এর দ্বারা সম্ভব, স্কিলস উইথ প্র্যাকটিস চলে আসবে। তাহলে টিচিং করি আমরা আসলে কি নিয়ে কাজ করি? নলেজ নিয়ে কাজ করি। এটা নাউন, এটা ভার্ব, এইভাবে মিনিং বের করতে হয়। স্কিলের জন্য আমরা থেরাপি কাজ করি, আমরা বেসিক টু আইএলটিএস কাজ করি, বারবার পড়ানোর প্র্যাকটিসের কথা বলি, স্পিড ড্রিলিং করাই। অ্যাটিটিউড, এটা নিয়ে কিন্তু আমরা কেউ কাজ করি না। মানে হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ, হ্যাঁ, প্রসেস না, তার ল্যাঙ্গুয়েজের প্রতি, তার টেস্টের প্রতি, শেখার প্রতি তার অ্যাটিটিউডটা কি, মনোভাবটা কি, ঠিক আছে? এইখানে আমি বলবো যে এইখানের জন্য আমরা যেটা করতে পারি, আপনারা কি মোটিভেশন থিওরি সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, না থাকলেও চলো, এক্সপ্লেইন করলে স্যার হতে সিম্পল কথা আমি যদি বলি, অনেক ধরনের মোটিভেশন থিওরি আছে, একটা নিয়ে আজকে অপারেন্ট কন্ডিশনিং, ঠিক আছে? অপারেন্ট কন্ডিশনিং জিনিসটা যদি সিম্পল ভাষায় বলি, সেটা হলো মানুষের কাজ, আপনার কাজ, আপনার ফিডব্যাক যেটা পাবেন তার উপর ডিপেন্ড করে। সিম্পল কথা, ফিডব্যাক বা রিইনফোর্সমেন্ট বলা হয়েছে এখানে, ঠিক আছে? সো আপনি যদি রিইনফোর্সমেন্ট দুটো ভাবে হতে পারে, ইউজুয়ালি দুভাবে হতে পারে, যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? মানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। সে ভালো পারতেছে, তাকে আপনি পজিটিভ ফিডব্যাক দিলেন, সে আরো ভালো করবে। সে ভালো পড়তেছে, আপনি তাকে নেগেটিভ ফিডব্যাক দিলেন, সে রেজাল্টটা এ হবে। আবার সে খারাপ করতেছে, আপনি তাকে পজিটিভ ফিডব্যাক দিলেন, না তুমি ভালো করতেছো, তাইলে সে খারাপটাই কন্টিনিউ করতে যাবে। আবার সে খারাপ করতেছে, আপনি খারাপ ফিডব্যাক দিলেন, তাহলে পজিটিভ হইতে পারে। তাও স্টিল দুই সাইড, ইদারও আরো করবে না অথবা ফিডব্যাকটা স্টুডেন্টকে ফিডব্যাক দিলে সে কাজ করে, ওইভাবে কাজ করে, ঠিক আছে? এখন প্রবলেমটা হলো স্টুডেন্টকে আমাদের কাছে ফিডব্যাক নিতে আসে কিনা, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। ফিডব্যাক নিতে পারে কিনা, ইভেন ইফ উই আর রেডি টু গিভ দ্য রিইনফোর্সমেন্ট, ওরা কি রিইনফোর্সমেন্ট নিয়ে কাজ করতেছে কিনা, ঠিক আছে? ইন্টারেস্টেড কিনা। বেস যেটা হচ্ছে যে অবভিয়াসলি আনজামেট হয়ে গেছে, এটা হবে একটু অ্যাডমিট যে ওরা আসবে না, বিকজ ওই কালচারটা অথবা নর্মটা এখন তৈরি হয় নাই। তাহলে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এটা শুরু করতে হবে, একটু কিক স্টার্টে, মানে যেহেতু এটা শুরু হয়ই নাই পুরো। ওই এই জন্যই তো বললাম যে আমাদের আসলে কেএসএ নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। টোটাল যদি আমি পারফরমেন্স সিনারিও বলি, পারফরমেন্সের হলো
পারফরমেন্স ইজ ইকুয়াল টু KSA, মানে নলেজ, স্কিল, অ্যাটিটিউড মাল্টিপ্লাইড বাই এনভায়রনমেন্ট মাল্টিপ্লাইড বাই মোটিভেশন। ঠিক আছে, তাহলে আমাদের হাতে কি আছে? আমরা ইউজুয়ালি কেস নিয়ে কাজ করি, নলেজ এন্ড স্কিলস নিয়ে। এনভায়রনমেন্টের মধ্যে হাতে নাই, মানে তার ফ্যামিলি এনভায়রনমেন্ট, এই টেস্টের সময় তার কিছু একটা হলো, এটা নাই। মোটিভেশন, হ্যাঁ, সো এই অ্যাবিলিটি এবং মোটিভেশন এই জায়গাগুলো নিয়ে আসলে তার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টেস্ট, অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, এই জায়গা নিয়ে আমরা কাজ করতে পারি এবং মোটিভেশন নিয়ে কাজ করতে পারি। এখন মোটিভেশনের কিন্তু এক্সপেক্টেন্সি থিওরি কথা জানা আছে? এক্সপেক্টেন্সি, আপনি ম্যানিফেস্টেশন এক্সপেকটেশন রাখা উচিত না, এক্সপেক্টেন্সি থিওরিটা এরকম, এটা 3টা লেয়ার। আচ্ছা ফার্স্ট লেয়ারটা হলো আপনি কি মনে করেন পারবেন কি পারবেন না। আইএলটিএস এ আপনি একটা স্কোর তুলতে আপনি 6.7 পারবেন কি পারবেন না, আচ্ছা সেই আপনি বলেন, আমি ধরলাম যে আমি পারবো, এই যে আপনি বললেন পারবো না তা আপনি কোনোদিনও পারবেন না। আচ্ছা। অ্যাকচুয়ালি ইটস 1 and 0, ও হ্যাঁ 1 and 0, ঠিক আছে, ইটস 1 and 0, পারবো আপনি পারবেন কি পারবেন না। এরপরে সেকেন্ড লেভেল, উনি বলছে পারবে, সামনে যাই, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন, মানে স্টুডেন্টের মেইন সমস্যা হলো সে মনে করে আমি পারবো না, আমার দ্বারা হবে না, সো এইটা একটা লেভেল, এখানে আমাদের কাজ করার জায়গা আছে। এই যে আপনি আপনার মতো যেটা বলছেন স্যার আমি পারবো না, আমার দ্বারা হবে না, তার একটা জায়গা মোটিভেশন দিয়ে বা কোনোভাবে এটা আমাদের কাজ করা যায়। সেকেন্ড লেভেল যেটা আছে, এটা হচ্ছে আমি যে পারবো কিন্তু চেষ্টা করলে কি 3 মাস করলে কি হবে, তারপরে একটা doubt আছে। তার কি নিয়ে ডাউট আছে, রেজাল্ট নিয়ে ডাউট আছে, রেজাল্ট নিয়ে আমি কি রেজাল্টটা আসলে পাবো কিনা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 3 নাম্বারটা হলো, এটা হলো সেকেন্ড। আমাদের স্টুডেন্টরা এই জায়গাটাও প্রচুর ডাউট আছে, আছে না, যে 3 মাস চেষ্টা করলে বা 5 মাস চেষ্টা করলে আমার দ্বারা কি হবে, মানে মোটামুটি কনফিডেন্ট যে আমি পারবো কিন্তু রেজাল্টটা পাবো কিনা, মানে আমি চেষ্টা করলেও আমি রেজাল্টটা পাবো কিনা। এটা প্যারাডক্সটা কি হয়, আলটিমেটলি প্রোগ্রেসিভ করতে করতে ঠিকই 4 মাস পার করে ফেলে, 5 মাস পাস করে, এর থেকে যদি ওই 5 মাস প্রোগ্রেসিভ না করে যদি করতো তাহলে কিন্তু না করে ও যদি এটা ভাবতে ভাবতে সময় নষ্ট করে। হ্যাঁ থার্ড লেভেল হলো কি, যে একটা হলো কি সে পারবে কি পারবে না, আর একটা হলো কি সে রেজাল্টটাকে সে পাবে কি পাবে না। 3 নাম্বারটা হলো আমি 6.5 পেলাম তো কি হয়েছে, আচ্ছা আচ্ছা আমি এইটাকে সে ভ্যালু দিচ্ছে কিনা, ব্যালেন্সই বলে, ঠিক আছে। তার ব্যালেন্সই মানে এইটার ব্যালেন্স কতটুকু, তার কাছে ভ্যালু কতটুকু, সে আসলে ভ্যালু দিচ্ছে কিনা। তার রেজাল্টটাকে সে ভ্যালু, মনে করেন সে 6.5 পেয়েছে, ধরেন আমার কথাই ধরেন, আমার যদি এখন আইএলটিএস পরীক্ষা দেন, স্যার আইএলটিএস পরীক্ষা দেন, আমি কেন দিব, আমার ভ্যালু কি, ওটা দিয়ে আমার লাভ কি। হ্যাঁ হ্যাঁ আপনার তো একটা সবার রিজন আমি পারি, আমি জানি আমি পড়লে অ্যারাউন্ড 7-8 পাবো একটা রেজাল্ট, দিয়ে কি মুখে রাই, বেনিফিট আমার বেনিফিট কই। সো এইটাও একটা আছে, কিন্তু আমাদের স্টুডেন্টদের কিন্তু 3 লেভেলে যায় না। থার্ড লেভেল দিয়ে আমাদের কি করতে হয়, মোটিভেশন করতে হয়, যে দেখো তুমি যদি একটা 6.5 পাও তাহলে একটা নতুন জীবন পাবা, একটা লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমার ঠিক আছে, সব ইউনিভার্সিটি তোমাকে নিবে, তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। যে কাজগুলো আমরা ঠিক এইটাতে করি, কিন্তু আমাদের আসলে এই জায়গাতে কাজ করছে লেভেল 1-এ, আমি কি পারবো কি পারবো না, আমরা আসলে এই লাস্ট লেভেল নিয়ে কাজ করতেছি। লাস্ট লেভেল নিয়ে ভালোই মোটিভেশন মানুষের আছে, ঠিক আছে। আর সবকিছুর জন্য যেটা আমি সবসময় বলি, যে এখানে সাইকোলজি নিয়ে কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট, সাইকোলজি নিয়ে কাজ করা উচিত। আর স্টুডেন্টদের নিয়ে আরেকটা লাস্ট আমার কথা একটাই, 2টা সি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। একটা হলো কনসিস্টেন্সি, আর একটা হলো কনসেন্ট্রেশন, ঠিক আছে। স্টুডেন্টদের আইএলটিএস এ খারাপ করার যদি আমাকে জাস্ট একটা কারণ বলতে পারেন তাহলে এই 2 C's, ঠিক আছে। কনসেন্ট্রেশন নাই এবং কনসিস্টেন্সি নাই। 1 মাস ক্লাস করে স্যার আমি একটু ঘুরতে যেতেছি, স্যার আমি এই করতে যেতেছি, যেটা আমরা আমরা সবচেয়ে বেশি ব্যারিয়ার ফেল করি। am I right or wrong? কারণ ইভেন মানে লাইক ধরেন ও উইক স্টুডেন্ট, বাট ও কখনো ব্রেক নেয় নাই, ওর এক্সাম পর্যন্ত একদম ডিসিপ্লিন ছিল, ওর রেজাল্ট কম্পিটিটিভলি ভালো হয়। কম্পিটিটর যে অলরেডি ভালো কিন্তু কখনো প্র্যাকটিস করছে না, ওর রেজাল্টের সাথে কম্পেয়ার করে, ইভেন দো ওর কষ্ট একটু বেশি হয়েছে, বাট স্টিল ও পৌঁছাবে। অ্যাবসলিউটলি। এখন স্যার পরে পেছে আমরা যেটা হচ্ছে, আচ্ছা যেহেতু আমরা এটা নিয়ে সলভ করতে আর না চলবে, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ভালো।